सुनो ना हम तुम पे हक तो दो ना चाहे तो जान दो ना कि देखा तुम्हें तो होश उड़ गए होठ जैसे खुद ही सिल गए ये होठ जैसे खुद ही सिल गए। নিবিড় মেঘে ঢাকা আকাশ যেন নিজেই কোনো এক রহস্য লুকিয়ে রেখেছে। হঠাৎ করেই বাতাসে শীতলতা ছড়িয়ে পড়ে আর টুপটাপ শব্দে বৃষ্টি নামে। জানালা খুলে সেখানটায় দাঁড়ালোতে গাছের পাতায় জমে থাকা পানি ফোটে ফোটে একে একে মাটিতে পড়ছে। চারিপাশে মাটির সোদা গন্ধ ভেসে আসছে। অবশেষে চোখ বুঝে নেয়তে কিছুটা দূরে বড় গাছটাময় পাখিরা ডানার নিচে মাথা লুকিয়ে বৃষ্টির সঙ্গী হচ্ছে। ছাদের নিচে দাঁড়িয়ে সেই বদ্ধ ঘরের জানালার পাশে হাত বাড়িয়ে সেই শীতল ফোঁটা ধরার চেষ্টা করছে তে। বৃষ্টি যেন মনের গভীরে এক প্রশান্তি এনে দিয়েছে। কিন্তু কে বলবে এই প্রশান্তি সাময়িক সময়ের জন্য? এই বৃষ্টি যে তের জীবনে জলোচ্ছ্বাস সৃষ্টি করে তুলেছে সেটা কে জানে। আধার কেটে গিয়ে নতুন সূর্য আকাশ জুড়ে ঝলমল করছে। তবে সেই আধার ধরনে থেকে কেটে গেলেও তের জীবনে ঘোর অন্ধকার ছেয়ে দিয়ে গেছে। কাফনের কাপড় গায়ে দিয়ে ফ্লোরে শুইয়ে রাখা হয়েছে জিনকে। জেনি পাশে বসে কি আহাজারি করছে। কান্নায় পুরো বাড়ি কেঁপে উঠছে তার। তে গুটিসুটি হয়ে সিঁড়ির এক কোণে বসে আছে। তার চোখ মুখ কেমন শক্ত হয়ে আছে। সে কাঁদছে না, তার চোখ দিয়ে একটা বারের জন্য পানি আসেনি। এক দুঃখী যে তার জীবনকে সবসময় দুঃখের ছায়ায় আচ্ছন্ন মনে করে, সেই মেয়েটি আজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারিয়ে ফেলেছে। আজ সে গভীর এক নিঃসঙ্গতার ভেতর বাস করছে। তার চারপাশে মানুষের ভিড় থাকলেও সে নিজেকে একা অনুভব করে। তার প্রিয় মানুষের নিথর দেহখানা কেমন ফ্লোরে শুইয়ে রাখা হয়েছে। তের চোখে ক্লান্তি আর অন্তরের গভীরে বয়ে যাচ্ছে এক অসীম শূন্যতা। তার স্বপ্নগুলো পথের ধুলোয় মিশে গেছে। নিঃশ্বাস আটকে আসছে তের। বুকের ভিতরটা কেমন ভারী ভারী লাগছে তার। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো নামজুন, লিসা, সুগা, জাংকুক, জেইহব, আইয়ু এবং জিমিন। সবাই আজকে উপস্থিত আছে। আজকে সবাইকে তো আসতে হতো। জাংকুক চমকে উঠে তেকে দেখে মেয়েটা কেমন গুটিসুটি হয়ে বসে আছে সিঁড়ির পাশে। চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে, লাল টকটকে সেই চোখ। তে আইয়ুর কণ্ঠস্বরে কিছুটা নড়ে চড়ে বসলো। আইয়ু ঠিক তের সামনে বসে। তে, তুই কাঁদবি না? তে যেন কান্নার শব্দটি শুনে কিছুটা ঘাবড়ে গেল। সে কাঁদলেই তো তার মাকে নিয়ে যাওয়া হবে। আমি কাঁদবো না আপু, আমি কাঁদলেই মা চলে যাবে। আইয়ু ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। জাঙ্কুক এসে বসলো তের পাশে, হাত দুটো শক্ত করে ধরে বলে, ইউ লাভ মাম্মা? খুব বেশি তো। তাহলে যেতে দাও। তের নিঃশ্বাস ভারী লাগছে। সে ঘামতে লাগলো। চলে গেলে আর ফিরবে না তো মা? প্লিজ রোজ। সময় প্রবাহমান, নিজের মতো করে পেরিয়ে যায়। আজ দুদিন ধরে তে নিজেকে সামলাতে পারছে না। কেমন ঘোরে চলে গিয়েছে। কিন্তু তা কতদিন? মানুষ তো আর চিরঞ্জীবী চিরস্থায়ী না। ঠিক সময় মতো সেও সব ছেড়ে চলে যাবে। তে সেটা মেনে নিয়েছে, নিজেকে নর্মাল করার চেষ্টা করে চলেছে। অফিসের জন্য বের হয়েছে আইয়ু, কিন্তু আশ্চর্যের ব্যাপার, জেইহব তার গাড়িতে উঠে বসেছে। আপনি কি করছেন গাড়িতে? প্রেম করতে এসেছি। জেইহবের কথায় কপালে ভাঁজ পড়ল আইয়ুর। এই নামুন তো, দেরি হচ্ছে আমার। জেইহব নামলো না, উপরন্ত অসহায় গলায় ডাকলো, আইয়ু। আইয়ু ভ্রু কুঁচকে তাকায়। কি? আচমকা জেইহব আইয়ুর দিকে কিছু একটা ঝুঁকে গেল। চমকে ওঠে আইয়ু। কি কি করছেন? তেমন কিছু না, একটু দেখছি। আইয়ুর ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কি দেখছে? তৎক্ষণাৎ দৃষ্টি গেল নিজের শরীরের দিকে। না, সবকিছু তো ঠিকই আছে। তাহলে ছি, অশুদ্ধ পুরুষ। জেইহব ভ্রু নাচিয়ে বলে, আমি কিন্তু অশুদ্ধ না, আমি শুদ্ধ পুরুষ। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আইয়ু অনেকটা খোঁচা মেরে বলল কথাটা। জেইহব আবারও অসহায় চোখে তাকায় তার দিকে।
এই শোনো না। কি বলবেন তাড়াতাড়ি বলুন, অফিস যেতে হবে। যেহব কিছুটা ফিসফিসিয়ে বলে, আমরা আজকে লং ড্রাইভে গেলে কেমন হয়? খুবই বাজে হয়। আইয়ুর উত্তরে মন বিক্ষিপ্ত হচ্ছে জেহবের। এই মেয়েটা এত ফিলিংসলেস কেন? ঠিক আছে, যেতে হবে না। জেহব এক প্রকার রেগে গাড়ি থেকে বেরিয়ে গেল। আইয়ু ঠোঁট টিপে দুষ্টু হাসলো। অতঃপর গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। জেহব ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে ভাবলো হয়তো আইয়ু রাগ ভাঙাতে আসবে, কিন্তু না, এই মেয়ে তো চলে গেছে। জেহব এগিয়ে গিয়ে বাগানের চেয়ারে বসলো। ছ্যা, ব্রোই ঠিক আছে। না, অশুদ্ধ পুরুষ একটা। এই পুরুষকেই সবাই ভালোবাসে। এদিকে তার মতো শুদ্ধ পুরুষের কোনো মূল্য নেই। বড়সড় একটা দীর্ঘশ্বাস পেল জেহব। কিরে শুদ্ধ পুরুষ, কি হয়েছে? জিমিনকে দেখে চুপসে যাওয়া মুখশ্রী আরো খানিকটা চুপসে গেল। আজকাল শুদ্ধ পুরুষের দাম নেই রে জিমিন। দেখ জাঙ্কুককে, ওর মতো শেমলেস ম্যানকে সবাই কত ভালোবাসে, অথচ আমাদের মতো শুদ্ধ পুরুষকে কেউ খুঁজেও দেখে না। ইজ দিস হিউম্যানিটি? এটাই কি মানবতা? জিমিন শব্দ করে হেসে উঠল। উফস, সো স্যাড। জিমিন, নট কিডিং অ্যাট অল। জিমিন আবারও হেসে ফেলে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। প্রকৃতি ম্লান হয়ে এসেছে। অদ্ভুত সুন্দর সেই দৃশ্যখানি। মেঘের ভেলায় উড়ছে আকাশে। মাঝে মাঝে দূরে কোথাও বজ্রপাত হচ্ছে। ড্রয়িং রুমে বসেছে বড় সড় সমাবেশ। আলোচনার মুখ্য বিষয় হলো তে আর জেনি এই বাড়িতে আসা। এমনিতেই আগে নামজন ভীষণ চিন্তিত থাকতো জিন আর ওনার দুই মেয়েকে নিয়ে। যত যাই হোক, জিন তার চাচাতো বোন হয়। সে বরাবরই তাকে নিজের আপন বোন মেনেছে। আজ সেই মানুষটি নেই। তার মেয়েদের দেখাশোনার দায়িত্ব তো ওনারই। সোফায় এক কোণে কানে হেডফোন গুঁজে আইপ্যাড নিয়ে বসে আছে জাঙ্কুক। কে কি বলছে তা শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই বলে মনে করছেন নামজন। আচ্ছা বাবা, এটা আবার জিজ্ঞেস করতে হয়? জেনি আর তে আমাদের সঙ্গে থাকবে, এর থেকে ভালো কিছু হতে পারে? আইও সহমত পোষণ করে। হ্যাঁ বাবা, আমরাও চাই ওরা এই বাড়িতেই থাকুক। নামজুন এমনটাই আশা করেছিলেন। যাক, কারো সমস্যা নেই ওদের এখানে থাকা নিয়ে। তাহলে আর কি, কাল তে আর জেনিকে এখানে নিয়ে আসা হবে। আমার আপত্তি আছে, বেশ গম্ভীর স্বরে বলে উঠল লিসা। নামজন অবাক হয়। লিসা, কি বলছো? তোমার আপত্তি আছে মানে? লিসা বেশ কটকাট গলায় বলে, হ্যাঁ, আমার আপত্তি আছে। আমি চাই না বাইরের কেউ আমাদের বাড়িতে থাকুক। আর ওই তে আর জেনি তো একদমই না। সুগা দীর্ঘশ্বাস ফেলল। সে প্রথম থেকে আন্দাজ করেছিল। কিন্তু কেন, কি হয়েছে? নামজনের প্রশ্নে যেন আরো তেতে উঠল লিসা। কারণ আমার সহ্য হয় না ওদের। প্রথমে তোমার বোনকে সহ্য করতে হতো, এখন ওর মেয়েদেরকে। তাই আমি চাই না ওরা এখানে থাকুক। লিসার এমনতর আচরণে জিমিন ফিসফিসিয়ে বলল, জেহব, উনি এমন কেন বলতো? জেহব নিজেও কিছু বুঝতে পারছেন না। এই মহিলা বরাবরই এমন, এটুকু জানে, কিন্তু এতটা পাষাণ এটা আজকে জানলো। অবজেকশন মিসেস মহিলা। সবার মাঝখান থেকে বলে ওঠে জাঙ্কুক। এতক্ষণ ধরে সবার মনে হচ্ছিল জাঙ্কুক হয়তো কিছুই শোনেনি বা শোনার আগ্রহ রাখছে না, কিন্তু এদিকে হেডফোন জাস্ট শো অফ ছিল। এতক্ষণ ধরে জাঙ্কুক সবটাই শুনেছে। বেশ আরামছে কানের হেডফোন আর আইপ্যাড পাশে রেখে বলে জাঙ্কুক, মিসেস মহিলা, এত কিসের প্রবলেম আপনার? লিসা কপাল কুঁচকে চিবিয়ে চিবিয়ে বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি না, বেয়াদ্দব কোথাকার। জাঙ্কুক ফিসেল হাসে, আদবেই ছিলাম কবে আমি? লিসা রাগে ফুঁসে উঠল। জাঙ্কুক ভ্রু উঁচিয়ে বলে, কিন্তু কথা তো আমি আপনার সঙ্গেই বলছি মিসেস মহিলা। বাই দ্য ওয়ে, আপনি আমার সঙ্গে কথা না বললেও আমার বাড়ি নিয়ে কথা বলছেন। লিসা তাচ্ছিল্য করে আওড়ালো, এটা তোমার বাড়ি? হ্যাঁ, বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস করে নিন। আহ, আই সি। উনি হয়তো আপনাদের বলেইনি বিয়ের আগে, তাই না? লিসার মুখখানি চুপসে গেল। মানে? জাঙ্কুক এবার উঠে দাঁড়ালো, মুখশ্রী জুড়ে গম্ভীর্য ভাব। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না তা নিয়ে অন্তত আপনি নাক গলাতে আসবেন না। আই রিপিট, নাক গলাতে আসবেন না। নামজুন কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন। এবার কি জাঙ্কুক করতে আর জেনিকে আনতে মানা করে দিবে? হ্যাঁ, এটা জাঙ্কুকের বাড়ি। মূলত যখন জিসু ছিল তখন দুজনে মিলে জাঙ্কুকের নামে সবকিছু লিখে দিয়ে গেছেন। জাঙ্কুক ছিল ওদের একমাত্র আদরের ছেলে।
লিসা চেয়েও কিছু বলতে পারলো না, ঘোর অপমান বোধ করলো, রাগে শরীর জ্বলে উঠছে তার। জাংকুক সিঁড়ির দিকে এগোতে গিয়েও থেমে গেল। সুগাকে উদ্দেশ্য করে বলে, সুগা, তোকে দায়িত্ব দিলাম ওদের সেফলি নিয়ে আসার। সুগা অধর বাঁকিয়ে হেসে ফেলল, ব্যস্ত কণ্ঠে বলে, ওকে ভাইয়া, আমি দেখে নিচ্ছি। জাংকুক আর অপেক্ষা না করে ওপরে নিজের রুমে চলে গেল। লিসা গটগট করে চলে গেল পাশের রুমে। নামজুন কিছুটা স্বস্তি বোধ করলো। আর যাই হোক, ছেলেটা এ ব্যাপারে তার সাথে সহমত পোষণ করেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। ছাতা হাতে এগিয়ে এলো আইয়ু। সুগাও ভেতর থেকে একটি ছাতা নিয়ে জেনিকে নিয়ে এগিয়ে আসতে লাগে। বারান্দায় দাঁড়িয়ে আছে জাংকুক, জেহব আর জিমিন। আইয়ু গিয়ে তেকে নিয়ে আসছে। জাংকুকের কাছাকাছি এসে দাঁড়াতেই পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরল সে। এটা বরাবরই অদ্ভুত লাগে তের কাছে। একে একে সবাই ভেতরে প্রবেশ করে, তেও যেতে নিল, কিন্তু জাংকুক তার কাছাকাছি এসে দাঁড়ালো। দৃষ্টি তার তের ফোলা ফোলা চোখ দুটোর দিকে। অতঃপর মুখ এগিয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওয়েলকাম সুইট হার্ট, ওয়েলকাম টু মাই ডার্ক রোমান্টিক লাইফ। তে ভীষণ কেঁপে উঠল, হা করে নিঃশ্বাস টেনে নিল। এই মুহূর্তে জাংকুকের ইচ্ছে করলো তেকে চেপে ধরে যা ইচ্ছে তাই করে নিতে, কিন্তু পরক্ষণে মনে হলো না, ধীরে ধীরে তেকে তার ডার্ক ফিলিংসের সাথে পরিচয় করাবে। করিডোরের পাশে বড় মাদুর পেটে বসে আছে সবাই, আড্ডা দিতে মশগুল। সবার জন্য চা নিয়ে এলোতে। হলুদ রঙের গোল জামা, সাথে সুই সালোয়ার, ওড়না বেশ গুছিয়ে গায়ে জড়ানো। এই নাও সবার চা। জাংকুক এখানে নেই। তে আশেপাশে তাকিয়ে কিছুটা স্বস্তি পেল। লোকটা থাকলে কেমন অস্বস্তি লাগে। একে একে সবার হাতে চা দিয়ে দিল। কিচেনে যেতেই কাজের মাসির সঙ্গে দেখা। এই কফি কার? গরম ধোয়া ওড়ানো কফি রাখা, কিন্তু এই সময় কফি কে খাবে? তে তো সবাইকে চা দিয়ে এলো। কাজের মাসি মিনমিনিয়ে বলে, এইটা বড় স্যারের তে আপা। তে বুঝলো এটা জাংকুকের। লোকটা কফি খায়, তাও আবার চিনি ছাড়া। এটা জার্মানিতেই লক্ষ্য করেছে সে। আপা, এটা আপনি দিয়ে আসেন। মেয়েটার কথায় ঘাবড়ে গেল তে। আমি কেন? তুমি যাও। না আপা, স্যার কইয়া গেছে আপনারই নিয়ে যাইতে। তে বিরক্ত হলো, লোকটা তো বড্ড বেশি চালাক। অবশেষে কোনো উপায় না পেয়ে কফি ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এগিয়ে যেতে লাগলো দোতলার দিকে। অন্ধকার রুমে ডিভানের ওপর বসে আছে জাংকুক। তে আস্তে করে দরজা ধাক্কা দিল। কফি নিয়ে এসেছি। জাংকুক যেন আনমনা হয়েই বলল। তে ভেতরে ঢুকে চমকে গেল। জাংকুকের চোখ দুটো লাল হয়ে আছে। আলগোছে তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে নিল। তে তাড়াহুড়ো করে কফির কাপ রাখতে গিয়ে উল্টে পড়লো জাংকুকের ডোরোর উপর। তে চিৎকার করে উঠল, সরি, পড়ে গেছে। উফ, জ্বলে যাবে তো। পানি, পানি কই? তে উঠতে গিয়ে আটকে পড়ে শক্ত হাতের বাঁধনে। জাংকুক হাত চেপে ধরে আছে তার। কি আশ্চর্য, লোকটার উড়ুতে গরম কফি পড়েছে, অথচ কোনো ভাবান্তর নেই। জ্বলে যাবে তো আপনার। তে রীতিমতো কাঁপছে, কিন্তু জাংকুক তা শোনার প্রয়োজন মনে করছে না। আশ্চর্যজনকভাবে তেকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নিল। তে কিং কর্তব্য বিমুখ হয়ে বসে রইল। কি হলো তা বুঝতে কিছু সেকেন্ড সময় লাগছে তার। কি কি করছেন? ডোন্ট সাউন্ড রোজ। তে থমকে গেল। জাংকুকের নেশালো জড়ানো কণ্ঠ, আপনি ঠিক নেই, প্লিজ ছাড়ুন। তে উঠতে গিয়ে উঠতে পারল না। তের কোমর চেপে ধরেছে জাংকুক। তে হাঁসফাঁস করছে। বেবি, সামথিং নিড, প্লিজ। তে জাংকুকের ভাবান্তর বোঝার চেষ্টা করলো। তার অ্যাডামস আপেল কেঁপে কেঁপে উঠছে। চোখের পাপড়িগুলো কেমন ভার হয়ে আছে, তবুও তার দিকেই তাকিয়ে আছে। তুমি তো আমার ওয়াইফ রোজ, তাহলে আমার সাথে ইন্টিমেট হতে প্রবলেম কোথায়? তের নিঃশ্বাস আটকে আসছে এবারে। তে অনুভব করলো জাংকুকের হাত জোড়া কোমর স্পর্শ করেছে তের। না, প্লিজ লিভ মি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট। জাংকুক আচমকাই তেকে কোলে তুলে নিল। এগিয়ে গেল বেডের দিকে। আছোয়া হয়ে ঝুঁকে পড়লো তের দিকে। ইউর নোজ, ইউর আইস, ইউর লিপস, এভরিথিং অ্যাবাউট ইউ ড্রাইভ মি ক্রেজি। তে লম্বা শ্বাস টেনে নিল। অস্পষ্ট সুরে বলে, আপনার রেস্টের প্রয়োজন।
ইয়েস, প্রয়োজন তো, তবে রেস্ট না, তোমাকে রোজ ব্যাডলি নিড ইউ দিস টাইম। তে সরাসরি জাঙ্কুকের চোখের দিকে তাকালো। লোকটা আরেকটু কাছে এলো, ফলস্বরূপ তের মাথা গিয়ে ঠেকলো বালিশের ওপর। যখন টায়ার্ড হয়ে যাব তখন রেস্ট করব। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? সত্যি তে বুঝতে পেরেছে জাঙ্কুক তাকে বলছে। তে মুইয়ে যাচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, অন্তঃস্থলে তীব্র যন্ত্রণা। জাঙ্কুকের দৃষ্টি তের ঠোঁটের দিকে, সে চোখে হাসলো, আলতো করে ছুঁয়ে বলে, আমি যদি এই মুহূর্তে এখানে বাইট করি তাহলে কি তুমি রাগ করবে? অবশ্য রাগ করলেও আই ডোন্ট কেয়ার সুইট হার্ট, কারণ আমি জিয়ন জাঙ্কুক চৌধুরী। জাঙ্কুক মানেই তোমার ভাষ্য মতে দ্য গ্রেট অসভ্য ক্যারেক্টারলেস শেমলেস ম্যান। দেখুন আমি তে শোন। আকস্মিক আইয়ুর আগমনে হকচকিয়ে উঠলতে। জাঙ্কুক তখনও তার দিকে একইভাবে ঝুঁকে আছে। সরুন প্লিজ। নো ওয়ে। আমি তে সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না, তার পূর্বেই খক শব্দ করে দরজা খুলে ভেতরে এলো আইয়ু। জাঙ্কুক আর তেকে এরকম ভাবে দেখে আইয়ু রীতিমতো নির্বাক, এই বুঝে মাথা ঘুরিয়ে পড়ে গেল সে। তে রীতিমতো জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। এদিকে আইয়ু লজ্জায় বেরিয়ে গেছে বাইরে। তে অগ্নি চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এখনো ঠোঁট কামড়ে বিছানায় আছোয়া হয়ে বসে আছে। তে তাকানোতে বলে ওঠে, মাই মাইন্ড ইজ নট ফুল, জাস্ট ওয়েটিং ফর টাইম। তে তরিতে সেখান থেকে বেরিয়ে বাইরে গেল। আইয়ু দরজার কাছে দাঁড়িয়েছিল, তেকে দেখে হাত চেপে ধরে। আপু শোনো না প্লিজ, আগে রুমে চল, তারপর সবকিছু শুনবো। আইয়ু রেগে আছে, এটা বেশ ভালোই বুঝতে পারছে তে। এক প্রকার টানতে টানতে তেকে নিজের রুমে নিয়ে গেল আইয়ু। ভেতর থেকে দরজা আটকে বুকে হাত গুজে দাঁড়ালো। কি এসব? কেন এসব? আর এভাবে এই সব কেউ দেখলে কি হবে? তে লম্বা শ্বাস টেনে আওড়ালো। আমার কথাটা আগে শোনো। ওটা শোনার জন্যই তো দাঁড়িয়ে আছি। আসলে জার্মানিতে তোমার ভাই আমাকে আবার বিয়ে করেছে। জাংকুক তেকে আবারও বিয়ে করেছে। কথাটা রীতিমতো কানে ঝংকার তুলল আইয়ুর। কি বললি? হ্যাঁ। তে একে একে আইয়ুকে সবটা খুলে বলে, জাংকুক কিভাবে তাকে বিয়ে করেছে, এই পর্যন্ত তাদের মধ্যে কি কি হয়েছে সবটা, এবং কি তে জার্মানি থেকে আসার আগে ওদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটাও। আইয়ু নির্বাক, ওদের আবার বিয়ে হয়েছে, তাও জার্মানিতে। এটাতে এখন বলছে তোদের বিয়ে হয়েছে, এই জন্য ভাইয়া এখানে এসেছে, আর তুই এখন বলছিস এটা? তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ আইয়ু অস্থির কণ্ঠে বলে ওঠে, তুই এখন বলবি না কাউকে বিয়ের কথা। এটা যদি মা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছিস? তে নিজেও ভয়ে শেষ, হাত পা রীতিমতো কাঁপছে তার। বিয়ে? আচমকা সুগার কণ্ঠস্বর শুনে আইয়ু আর তে দুজনেই ঘাড় বাঁকিয়ে তাকালো। সুগা হা করে তাকিয়ে আছে দুজনের দিকে। আইয়ু যেটার ভয় পাচ্ছে সেটাই হলো, ঠিক জেনে গেল সুগা। ভাইয়া তুমি? সুগা বড় বড় পা ফেলে এগিয়ে এলো। আমাকে বল, বিয়েটা কার হয়েছে এবং কার সাথে? সুগা গরম চোখ করে গুরু গম্ভীর স্বরে বলে, স্নিগ্ধ সকাল একটি শান্ত, নির্মল এবং সতেজ অনুভূতির কথা মনে করিয়ে দেয়। সূর্যের কোমল আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে তখন প্রকৃতির এক অনন্য রূপ ফুটে ওঠে। গাছের পাতা আর ঘাসে জমে থাকা শিশির বিন্দুগুলো সূর্যের আলোয় যেন ছোট ছোট মুক্তোর মতো ঝিলমিল করে। পাখিরা তাদের মিষ্টি সুরে গান গেয়ে সকালের শান্ত পরিবেশে প্রাণ জোগায়। হালকা ঠান্ডা বাতাস মনকে সতেজ করে দেয়, আর সেই সঙ্গে শ্বাস নেওয়ার সময় প্রকৃতির বিশুদ্ধ ঘ্রাণ যেন আত্মাকেও শান্ত করে। এত কিছুর মধ্যেও গায়ে চাদর জড়িয়ে বাইরে বের হয় তে। স্নিগ্ধ এই সকাল এমন পরিবেশে জীবনের ব্যস্ততা ভুলিয়ে দিয়ে এক নতুন দিনের জন্য মানসিক প্রশান্তি ও উদ্দীপনা এনে দেয়। নাস্তার টেবিলে খাবার সাজিয়ে রাখছে লিসা। তে এগিয়ে এলো। আমি হেল্প করে দিই মামি, তুমি বসো। লিসা কটমট করতে করতে বলে, আমার সাথে একদম ভাব দেখাতে আসবি না। লিসা ঝাড়ি শুনে মুখটা চুপসে গেল তের। সে সরে দাঁড়ালো। লিসা কোনোদিনই তাকে পছন্দ করে না, এমনকি তার পুরো ফ্যামিলিকেই না। কলিং বেল বেজে উঠল। তে গিয়ে দরজা খুলে দিতেই সুদর্শন সুপুরুষকে দেখতে পেল। জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে।
কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এই মুহূর্তে জাংকুককে পৃথিবীর সবচেয়ে সুদর্শন বলে মনে হচ্ছে। জাংকুক ওখানেই দাঁড়িয়ে পানির বোতল মুখে তুলে নিল। ঢকঢক করে পানি শেষ করে এবারে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো তের উপর। পরনে হালকা মেরুন রঙের গোলজামা। এখানে আসার পর থেকেই দেখছে তে বেশিরভাগ সময় গোলজামা পরে। চোখের প্রথম ভাগ হতে শেষ সীমানা পর্যন্ত কাজল টানা। গোলাপি অধর দুটি কেমন অদ্ভুত ঠেকলো জাংকুকের কাছে। জাংকুক 2 পা এগিয়ে এসে বলল, লালেই বেশি বানাই, আফটার অল রেড রোজ বলে কথা। তে কিঞ্চিত লজ্জা পেলে বোধ হয়, তবে তা কিয়ৎক্ষণের জন্য। জাংকুক আবারও বলল, উফ, এই মুহূর্তে ইচ্ছে করছে তোমাকে। তে নিজের কান চেপে ধরে। জাংকুকের এই লাগামহীন কথাবার্তা সে নিতে পারছে না। জাংকুক যখন তখন তাকে এইসব কথা বলে, যা শুনে গায়ের লোমকূপ পর্যন্ত খাড়া হয়ে যায় তের। আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না আমি, অসভ্য জাংকুক। ইস, মিস করলে। শোনো। তে ভুরু উঁচিয়ে তাকায়। জাংকুক স্বভাব সুলভ ডান হাত দিয়ে নিজের ছেলেকে চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দিল। সামথিং নিড সুইট হার্ট, গেট রেডি ফর দ্য নাইট। তে 2 পা পিছিয়ে গেল, বিড়বিড় করে আওড়ালো, অসভ্য জিয়ন জাংকুক চৌধুরী, একদমই অসভ্য। উফ রোজ, ইউ আর ফিনিশ। রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সবাই। জাংকুক সবে রুমে এসেছে। এসেই দেখতে পেল তার বেডে কেউ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা। জাংকুক এগিয়ে গিয়ে টান দিয়ে কম্বল সরিয়ে দিল। তৎক্ষণাৎ চিৎকার করে উঠল জেইহব, ব্রো! হোয়াট? তুই এখানে কি করছিস? জেইহব যেন আতঙ্কে আছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। জেইহব, কি হয়েছে? জেইহব কাঁপতে কাঁপতে আওড়ালো, ব্রো, ইউ নো হোয়াট, আমার রুমে একটা ককরোচ। শেষের বাক্যটি উচ্চ স্বরে বলে জেইহব। জাংকুক শার্ট খুলে ডিভানের উপর ছুঁড়ে ফেলল। সো হোয়াট ব্রো, আজকের রাতটা এখানে থাকি তোর রুমে? নো ওয়ে, প্লিজ প্লিজ, শুধু আজকের রাত। জাংকুক বাঁকা হাসলো। ওকে, বাট আমার রুমে আমার বেডে থাকতে হলে অবশ্যই আমার গার্লফ্রেন্ড হতে হবে। জেইহব নাকমুখ সিটকে বলে, ইয়াক, ইয়ার, তোর ওয়াইফ আছে তো, গার্লফ্রেন্ড তো নেই। জেইহব 2 পা পিছিয়ে গিয়ে বলে, শেমলেস ম্যান। জাংকুক ফিসেল হাসে, হোয়াট এভার, এমনিতেও আমার বয়েজদের প্রতি ইন্টারেস্ট নেই, তোর থাকলেও থাকতে পারে। জেইহব প্রতিবাদ করে বলে, আমি শুদ্ধ পুরুষ, বুঝলি? উফ, ফরগেট ইট। জেইহব একই জায়গায় দাঁড়িয়ে আছে। জাংকুক একপাশে শুয়ে পড়ল। ইয়ার, তোর সঙ্গে ইয়ে করার ইন্টারেস্ট নেই, শুয়ে পড়। এই, তুই আমাদের বেস্ট ফ্রেন্ড? জেইহব কথা বাড়ালো না, বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এদিকে লাইট অফ করে জাংকুক আইপ্যাড নিয়ে বসলো। জেইহব এক নজর উকি দিয়ে তদবা খেলো। ইয়ার, তের কাছে যা তুই। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমাবি নাকি রুম থেকে বের করে দিব? জেইহব কথা বাড়ালো না। জাংকুক যা ইচ্ছে তাই করতে পারে। ভাইয়া প্লিজ আমার কথা শোনো, আমি তো তোমাদের বলতাম। কখন থেকে তে সুগার পিছু পিছু ঘুরছে, কিন্তু সুগা তার কোনো কথাই কানে নিচ্ছে না। কাল রাতের ব্যাপার নিয়ে বেশ রেগে আছে সুগা। এমনটা নয় যে তে আর জাংকুকের বিয়ে নিয়ে তার সমস্যা। সে সত্যিই খুব খুশি ওদের বিয়ে নিয়ে, কিন্তু ব্যাপারটা লুকিয়েছে কেন? সর, কথা বলবো না আমি তে, প্লিজ ভাইয়া। তে কিছু বলবে তার আগে জিমিনের সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে একে অপরের উপর উল্টে পড়লো সুগা। কাদায় মাখো মাখো অবস্থা দুজনের। ও মাই গড, ইয়াচ্ছি! জিমিন রীতিমতো চিৎকার শুরু করেছে। সুগা তরিতে মুখ চেপে ধরে। স্টপ! তে খিলখিলিয়ে হেসে উঠল। সুগা কিছুটা ঘাবড়ে যায়, যদি কেউ দেখে তাহলে খারাপ ভাববে। তে দৌড়ে ভেতরে গেল বাকিদের ডাকতে। এদিকে কাদায় একইভাবে শুয়ে আছে জিমিন আর সুগা। চিৎকার করছো কেন ফ্ল্যাটিং বাজ মেয়ে? জিমিন বিস্মিত নয়নে তাকিয়ে আছে সুগার বুকের দিকে। চওড়া বুক স্পষ্ট দৃশ্যমান। জিমিন হাঁ করে তাকিয়ে আছে। এতক্ষণে ব্যাপারটা লক্ষ্য করলো সুগা। আলতো করে জিমিনের নাকে টোকা দিয়ে বলে, উফ, বেহায়া নারী, চোখ সরাও। জিমিন ফিক করে হেসে উঠল। আপনি আমাকে কাদা লাগিয়ে দিয়েছেন। জিমিনের বলতে দেরি, কিন্তু সুগার ওর গালে গাল ঘেঁষতে দেরি হলো না। মৃদু কেঁপে উঠল জিমিন। কি অদ্ভুত এই ছেলে।
সরুন মিস্টার হ্যান্ডসাম, আপনি তো দেখা যাচ্ছে খুব শেমলেস। সুগা হু হু করে হেসে উঠল। হ্যাঁ, কিছুটা ভাইয়ার মতো হওয়ার চেষ্টা করছি। জিমিন মেকি রাগ দেখিয়ে বলে। তো আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার সিনিয়র, তাও আবার 3 বছরের। সুগা দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলে। আহ কি কষ্ট, তারপরেও বলবো সিনিয়র ম্যাডামকে পছন্দ আমার। জিমিন চোখ দুটো বড় বড় করে তাকালো তার দিকে। সুগা দুষ্টুমি করে চোখ টিপলো। তাতে আরো থতমত খেয়ে গেল সে। ছেলেদের সামনে কখনো সে অস্বস্তিতে পড়েনি, কিন্তু এই ছেলে তো পদে পদে তাকে লজ্জা দিচ্ছে। সদর দরজা দিয়ে দৌড়ে ঢুকতে গিয়ে জাঙ্কুকের ওপর হুমড়ি খেয়ে কিছুটা ঝুঁকে গেল। উফ, সামলে সুইট হার্ট, এভাবে চলতে থাকলে আমি সামলাতে পারবো না। তে থমকে গেল। এই অসভ্য জাঙ্কুক চৌধুরী সবসময় বাজে কথা বলে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। ইয়েস, বাট আমি ভালো হতে কিছু তো অন্তত ডিজার্ভ করি, লাইক ইউ। তে কপাল মৃদু কুচকে নিল। ক্যারেক্টারলেস মানুষ একটা। জাঙ্কুক আশেপাশে তাকালো, কাউকে দেখতে পাচ্ছে না। 2 কদম এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো তের। রেড রোজ, আমার সেইম বলতে কিছু নেই, ইউ নো না, বাট তোমার একটু বেশি লজ্জা, তাই এই কাজটা আড়ালে না হয় করলাম। তে জাঙ্কুকের কথার মানে বুঝতে পারলো না। আকস্মিকভাবে জাঙ্কুক তেকে টেনে পিলারের পেছনে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। কি করছেন এটা, অসভ্য জাঙ্কুক, ছাড়ুন। জাঙ্কুক মুখ নামিয়ে নেয় তের ঘাড়ের দিকে। তার তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ে তের ঘাড়ে। তে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জাঙ্কুক খুব সূক্ষ্মভাবে তার ঘাড়ে অনাকাঙ্ক্ষিতভাবে বেরিয়ে আসা ফিতেটা টেনে দিল। তার কাছে মনে হচ্ছে এটা যেন রাবার, যা টেনে দিচ্ছে সে। তে খিচিয়ে চোখ বুঝে নিল। মিস্টার রোজ, মিস্টার সো মাচ, স্পেশালি অ্যাট নাইট। তে জাঙ্কুকের বাহুতে ধাক্কা দিল। আপনি নিতান্তই ক্যারেক্টারলেস, শেমলেস অ্যান্ড অসভ্য জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। কি হচ্ছে এখানে? পেছন থেকে ভারী কণ্ঠে বলে ওঠে লিসা। লিসাকে দেখে হকচকে উঠল তে। জাঙ্কুক আর চোখে তাকায় লিসার দিকে। এমন মনে হচ্ছে এই মহিলাকে দেখেও না দেখার ভান করে আছে সে। বেশ আয়েশ করে গলায় ঝুলিয়ে থাকা হেডফোন তুলে কানে গুঁজে দিল। লিসাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো। এদিকে তে চুপচাপ নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। লিসা এসে শক্ত করে টেনে ধরে ওর হাত। এটা কি তোর বাড়ি পেয়েছিস, রঙ্গলীলা করবি? প্লিজ মামি, না জেনে আজে বাজে কথা বলবেন না। আকস্মিকভাবে তের ফোলা ফোলা গাল দুটো চেপে ধরে লিসা। এই, আমি না তোর মুখ ছিঁড়ে ফেলবো। আমাকে কি তোর কানা মনে হয়? আমি চোখে দেখি না? তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে। মামি, তুমি ভুল করছো, ছাড়ো আমায়। না ছাড়লে কি করবি তুই? সুইট হার্ট, 1 কাপ কফি উইথআউট সুগার। জাঙ্কুককে দেখে থেমে গেল লিসা। এই তো যাচ্ছিল, তাহলে আবার আসলো কেন? জাঙ্কুক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো লিসার হাতের দিকে, কিছুটা বিদ্রুপ করে বলল, উফ, কখন যে কার হাত ভেঙে যায়। গড প্রমিস, কফি আনতে দেরি হলে হাত একদম ভেঙে ফেলবো। জাঙ্কুকের কথার মানে অন্য কেউ বুঝুক আর না বুঝুক, তে আর লিসা ঠিকই বুঝতে পেরেছে। লিসা তৎক্ষণাৎ ছেড়ে দিল তের গাল। জাঙ্কুক বড় বড় পা ফেলে উপরের দোতলায় চলে গেল। পাখিরা গো, তোমরাই কও, তে কি এটা ঠিক করতেছে কও? আমার জামাইটা কত কষ্টে আছে। ঠিক আছে, সে একটু শেমলেস, একটু তের সাথে লুতুপুতু করতে চাই, সে তো ঠিকই বলে না। তে তো তার বিয়ে করে বউ, একটু কাছে গেলে কি হয়? অসভ্যতে, তোমরা একটু বোঝাও না। আমার জামাইটার কত কষ্ট বলো তো, ড্রাগস নেওয়া লাগছে, তবুও এই বেডে কাছে ঘেসে না। আমি আর কি কইতাম, তোমরাই কও, তেরে কও। আর শোনো, এই স্টোরিটা এরকমই, বুঝছো? প্রত্যেকটা পার্টি এরকম লুতুপুতু রোমান্স থাকে, কিন্তু তোমরা বেশি করে লাইকও দাও না, আমার ভিউও আসতেছে না। এত রোমান্টিক দিয়ে পাপ করাই কি লাভ তাহলে আমার? একটু বেশি বেশি ভিউ দাও বোন, আর লাইক করতে ভুলবা না, আর শেয়ার করবে, শেয়ার করলে ভিউ বাড়বে, আর সবচেয়ে বড় কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা এখনো করনি। সো আল্লাহ হাফেজ।